যারা জনগণকে ভয় পায় তারাই নির্বাচনে বাধা দিচ্ছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমান নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান। যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। স্কুলে স্কুলে বই দেওয়া শুরু, শতভাগ দিতে না পারায় দুঃখ প্রকাশ শিক্ষা উপদেষ্টার। এতদিন বই উৎসবের নামে অপচয় হয়েছে। প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। এবং বছরের প্রথম দিনই যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর ট্রাক নিয়ে হামলা, চালকের গুলিতে নিহত 10, আহত অন্তত 30, হামলাকারী পলাতক। স্বাগত শান্ত বাজারে। শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন। আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিচলিত নয় বিএনপি, এটি স্বাভাবিক প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন আয়োজনে বাধার সৃষ্টি করছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, বিএনপিকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, সেটিকে রুখে দেবে জনগণ। বিস্তারিত প্রতিবেদনে। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় ভাগে আলোচনা সভার আয়োজন করে দলটি। তাতে ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। দুপুরে অনুষ্ঠানের শুরুতে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বক্তব্য শুরু করেন সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতারা। তিনি নিয়ে আসলেন, যখন আমি সেই ছবি তুলে ধরলাম প্রেস ক্লাবের সামনে। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন। বলেন, দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি ঐক্যবদ্ধ থাকতে চায়। সামনে একটু আধটু বিপদ দেখা যাচ্ছে, এই বিপদ কাটানোর জন্য ছাত্রদলকে তৈরি হতে হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই। আছে হাসিনার সঙ্গে যারা সঙ্গপাঙ্গ হয়ে এই দেশের ক্ষতি করেছিল, ফ্যাসিস্ট ভূমিকা থেকে যে কর্তৃত্ববাদী শাসন করেছিল, যে দুঃশাসন তৈরি করেছিল, যে অন্যায় করেছিল, যে অত্যাচার করেছিল, যে লুণ্ঠন করেছিল, আজকে সে ঐক্যই হওয়া দরকার। সে ঐক্যের মধ্য দিয়ে অবশ্যই সবার আগে হাসিনার বিচার আমরা চাই। যে গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সংস্কারও থাকবে। গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটি সঠিক নির্বাচন করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ আজকে আমরা এখান থেকে করতে পারি। শেষ বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চলমান সংকটের একমাত্র সমাধান নির্বাচন। এ সময়ে বিএনপিকে ভাঙার চক্রান্ত চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। এটি ইতিহাসে প্রমাণিত। বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। এই বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে, একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে নিয়ে যেতে পারেনি। সন্ধ্যা 6টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিচলিত নয় বিএনপি, এটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন তারা। সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। নির্বাচনের মাধ্যমেই জনগণ ভোটের অধিকার প্রয়োগের যে সুযোগটি পায়, যেটি
রাষ্ট্র জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে। বলেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে তারাই নির্বাচন আয়োজনে বাধার সৃষ্টি করছে। সংস্কার নাকি নির্বাচন, এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ, সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট তর্ক বলেই বিবেচনা করে। এ সময় ধৈর্য ধরে নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি। এর আগে সকালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এদিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ জুড়েও নানা আয়োজন ছিল। বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। সড়ক মহাসড়কে বর্ণাঢ্য র্যালি, প্লাকার্ড, ফেস্টুনে তারুণ্যের কণ্ঠে কণ্ঠে নানা স্লোগান। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীতে র্যালি বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে ব্যানার ফেস্টুন সহ অংশ নেয় বিএনপি সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই যে আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষ যে জন্য আন্দোলন করেছে সেটা হচ্ছে তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। ভোটের মাধ্যমে সে যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করবে। এটা নিয়ে কেউ খেলাধুলা করলে আবার শেখ হাসিনার পথে যেতে হবে। কিন্তু ময়মনসিংহ নগরীতেও মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কৃষ্ণচূড়া চত্বর গিয়ে শেষ হয়। একইভাবে কুমিল্লাতেও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয় নগরীর বিভিন্ন এলাকা। আগামীর নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সবার কণ্ঠে। যশোরে লাল দিঘির পাড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এছাড়া বরিশাল, নোয়াখালী, ফেনী, নওগাঁ, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও সাভার সহ সারা দেশে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। সাবিত সারওয়ার, এখন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত ৪৭,৩২,০০,০০০ টাকা শহীদ ও আহত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬২৮টি শহীদ পরিবার এবং ১,৬০১টি আহতের পরিবার রয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। যারা সঠিকভাবে নথিপত্র জমা দিতে পেরেছে তাদেরকেই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে ফান্ডে এখনও ৬২ কোটি টাকা জমা রয়েছে বলে জানান সার্জিস আলম। আরও জানাচ্ছেন সানি মৃধা। জুলাইয়ের গণ অভ্যুত্থানে অনেকেই হারিয়েছে পরিবারের একমাত্র উপার্জনকারীকে। পঙ্গুত্ব বরণ করায় অনেকের বন্ধ হয়ে গেছে জীবিকার পথ। দেশের জন্য আত্মত্যাগ করা এসব পরিবারকে সহায়তা দিতে গত সেপ্টেম্বরে গঠন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ব্যয় ও হিসাব জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখান থেকে জানানো হয় এই ফান্ড থেকে এখন পর্যন্ত নিহত ও আহত মোট ২,২২৯টি পরিবারকে ৪৭,৩২,০০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ৪৭,৩২,৩২,৭29 টাকা। আমরা এখন পর্যন্ত সর্বমোট ২,২২৯ জন পরিবারকে সাহায্য করতে পেরেছি। তার মধ্যে ৬২৮ জন শহীদ পরিবার এবং ১,৬০১ জন আহত পরিবারদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করতে পেরেছি। গণ আন্দোলনে অংশগ্রহণের নামে আর্থিক সহায়তা পেতে অনেকেই ভুয়া নথিপত্র জমা দেওয়ার প্রমাণ পেয়েছে বলে জানান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আর এ কারণেই কয়েক দফা যাচাই বাছাই শেষে পরিবারগুলোকে সহায়তা দেওয়া হয়েছে। নতুন কেউ যদি আমাদের ফাউন্ডেশনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসে, ফাউন্ডেশনে আমরা সেটা ভেরিফিকেশন 1 থেকে 2 দিনের মধ্যে করে ফেলতে পারবো। এমআইএস যিনি থাকবে তাকে দিয়ে দিব, উনার হয়তো 1 থেকে 2 দিন লাগবে। অর্থাৎ কেউ ফাইল জমা দিলে আমরা আশা করছি 3 থেকে 4 দিনের মধ্যে উনি ফান্ডটা পেয়ে যাবে।
বর্তমানে ফান্ডে ৬২ কোটি টাকা জমা রয়েছে। কেউ যদি নতুন করে সহায়তা পেতে সঠিক নথিপত্র জমা দেয় তাদেরকেও সহযোগিতা করবে ফাউন্ডেশন। চলতি মাস থেকে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিতে দেওয়া হবে আর্থিক সহায়তা। এরপরে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি জানুয়ারির মধ্যে আমরা ক্যাটাগরি করে ফেলতে পারবো। এই ডিসিশন অলরেডি হয়ে গিয়েছে। জুলাই ফাউন্ডেশনের খসড়া তালিকায় এখন পর্যন্ত 858 জন নিহত ও 11,551 জন আহত রয়েছে। সানি মৃধা, এখন, ঢাকা। ঘরে ঘরে উদ্যোক্তা তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নের সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার সিন্ডিকেটের দুর্বৃত্তায়ন বন্ধ করবে সরকার। রমজানে বেশিরভাগ নিত্যপণ্যের দাম কমবে বলেও আশ্বাস দেন তিনি। আর জানাচ্ছেন বেলায়েত হোসাইন। শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025। তারুণ্যের চেতনাকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে এবারের আসর। থাকছে অনলাইনে স্টল, প্যাভিলিয়ন, বরাদ্দ কিংবা টিকিট কাটার সুবিধা। খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিন রাজধানীর অদূরে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের শীর্ষ এই মেলার উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, মেলার উদ্দেশ্যই হলো আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করা। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। রপ্তানি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও দ্রুততর সেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থার বিদ্যমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত গ্যাপ নিরূপণের জন্য সার্ভে করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। ঘরে ঘরে উদ্যোক্তা তৈরির আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, শুধু তরুণ তরুণীরাই নয়, বয়স্কদেরকেও কাজে লাগিয়ে অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক ব্যবসা ঘরে বসে কোথায় কোন দুনিয়াতে কি সফটওয়্যার বিক্রি করে দিচ্ছে সে। কাজে উপজেলায় প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। বাণিজ্য মেলার উদ্বোধনী এই অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার সিন্ডিকেটের দুর্বৃত্তায়ন বন্ধ করবে সরকার। রমজানে সকল নিত্যপণ্যের দামও কমে আসবে। আসন্ন রমজানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমার প্রত্যাশা, রমজান কেন্দ্রিক পণ্যের মূল্য স্তর স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে। আমি মনে করি তেলের দাম কমবে, ছোলার দাম কমবে, ডিম ও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে। আমরা দুর্বৃত্তায়ন বন্ধ করতে চাই, দক্ষতা ভিত্তিক বাজার ব্যবস্থা চাই, যার অনুপস্থিতিতে গত 1.5 দশকের শাসন আমলে সিন্ডিকেটের জন্ম দিয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের সম্মানে এবারের বাণিজ্য মেলায় যুক্ত হয়েছে নতুনত্ব। তৈরি হয়েছে আবু সাইদ ও মীর মুগ্ধ কর্নার। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। উদ্বোধনের পর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। সন্ধ্যায় ক্রেতা দর্শকদের উপস্থিতিও বেড়েছে। প্রথম দিনে মেলার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন দেলোয়ার দোলন। এখন তো সন্ধ্যার পরে মেলার সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন, আর যে সকল স্টল এখানে অংশগ্রহণ করছে সবার প্রস্তুতি কি শেষ হয়েছে? গালিব, আমি সেই দুপুরের পর থেকে, অর্থাৎ প্রধান উপদেষ্টা মেলা প্রাঙ্গিনা উদ্বোধনের পর থেকে অবস্থান করছি। তারপর থেকে বেলা যত বেড়েছে, দর্শনার্থী কিংবা ক্রেতা সাধারণ যারা রয়েছেন তাদের উপস্থিতি বেড়েছে। তবে এর মধ্যেও
আসলে যেই সংখ্যক আসার কথা, ক্রেতা সাধারণ আসার কথা প্রত্যাশা করেছিলেন এখানকার যারা স্টল মালিকরা রয়েছেন, তারা বলছেন সেই সংখ্যায় আসেনি। এর একটি কারণ হিসেবে বলা হচ্ছে আজকে এই অংশে অর্থাৎ পূর্বাঞ্চলের এই অংশে তীব্র শীত সহ একদম ঠান্ডা বাতাস বইছে, আর এই ঠান্ডা উপেক্ষা করে অনেকে হয়তো আসেননি এমনটাই বলা হচ্ছে। এর বাহিরে আমরা সন্ধ্যার পর থেকে এখনো দেখছি যে প্রথম দিনে যে সবগুলি স্টল যে খুলেছে এমনটা নয়, অনেক স্টল এখনো পর্দা রয়েছে, ফলে বলা যায় যে মেলা আঙ্গিনা পুরোপুরি যে দর্শনার্থী এবং ক্রেতা সাধারণের জন্য উন্মুক্ত হয়েছে হলেও কিন্তু সবগুলো স্টল তাদের জন্য উন্মুক্ত নয়। আর এক্ষেত্রে ক্রেতা সাধারণ যারা আসছেন তারা ক্ষোভ জানিয়েছেন, তারা বলছেন উদ্বোধনের পরেও এত সংখ্যক স্টল বন্ধ থাকার কারণে তারা এসে অনেকটা হতাশ হচ্ছেন। বিশেষ করে আপনি জানেন একসময় ঢাকায় বা কেন্দ্রিক যে বাণিজ্য মেলা হতো, এখন ঠিক পূর্বাঞ্চলে আসার পরে অনেকেই সেই ঢাকা থেকে এখানে আসছেন, যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা এই ধরনের বলছেন যে মেলা আঙ্গিনায় উদ্বোধনের পর থেকেই সবগুলো স্টল যেন খুলে দেওয়া হয়। অন্যদিকে ক্রেতাদের সাথে আমরা যেমনই কথা বলেছি, বিক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন সার্বিক পরিস্থিতি মিলিয়ে মেলা আঙ্গিনায় তাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বেলা যত বাড়বে, দিন যত গড়াবে, কিংবা আগামী দিনগুলোতে ক্রেতাদের যেমনিভাবে সমাগম ঘটবে তেমনিভাবে তাদের পূর্ণ প্রস্তুতি নিয়েও তারা মেলা আঙ্গিনা সাজিয়ে তুলবেন। অন্যদিকে আমরা দেখছি যে এই মেলাকে ঘিরে জুলাই আন্দোলন সহ বেশ কিছু নতুন সংযোজন এখানে রয়েছে। বিশেষ করে অনলাইনে টিকেটিং ব্যবস্থা রাখা হয়েছে, যাতায়াত ব্যবস্থার জন্য বিআরটিসি বাসের পাশাপাশি উবার ব্যবস্থাপনায়ও ছাড় আমরা দেখছি। এছাড়া স্টলগুলোতে বিভিন্ন অফার তারা যুক্ত করছেন। আমি আপনাকে জানাতে চাই যে এই মেলাকে ঘিরে অর্থাৎ 7টি দেশের প্রতিনিধি বিভিন্ন প্রতিষ্ঠান, প্রায় 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছেন। তাদেরও প্রত্যাশা দিন যত গড়াবে মেলা আরও জমে উঠবে। এই ছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গালিব, আজ থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক মেলা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী দেলোয়ার দোলন। বছরের প্রথম দিন নতুন বই বিতরণ শুরু হয়েছে, তবে শতভাগ বই পেতে 20 জানুয়ারি পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে শতভাগ বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা। আর এনসিটিবি চেয়ারম্যান বলছেন বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে। এবার পাঠ্যপুস্তকে জুলাই বিপ্লবের গ্রাফিতি স্থান পেয়েছে। আরও জানাচ্ছেন ফরাদ বিন নূর। কি আছে নতুন বইয়ে, পাঠ্যসূচিতে কি, ভেতরের ছবিগুলো কেমন? নতুন বছরের প্রথম দিনেই এমন কৌতূহলী মনে নতুন বই হাতে পেয়ে এক একটি পাতা উল্টিয়ে বইয়ের গন্ধ নিচ্ছে শিক্ষার্থীরা। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের তৈরি বিতর্কিত 2021-এর শিক্ষাক্রম বাতিল করে অন্তর্বর্তী সরকার। এরপর 2012 সালের শিক্ষাক্রমের 441টি বই পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়া শেষে সরকার ইতোমধ্যে 15% বই পৌঁছে দিয়েছে মাঠ পর্যায়ে। পুরনো কারিকুলামে ফিরে যাওয়ায় এবার 6,79,00,000 বই বেশি ছাপাতে হচ্ছে সরকারকে। 2025 শিক্ষাবর্ষের প্রথম দিন শিক্ষার্থীরা শতভাগ বই না পেলেও কেউ একটি, কেউ দুটি বা 3টি করে বই পেয়েছে। রাজধানীর এক এক স্কুলের চিত্র এক এক রকম। আমার খুব ভালো লাগছে, আজ আমি অনেক খুশি। বইয়ের গন্ধটা খুব ভালো লাগে আমার কাছে, কেন জানি না। আমি এবার ক্লাস 5 থেকে 6 উঠেছি। বছরের একদম নতুন বইটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। বিগত সময়ে নিম্নমানের বইয়ে সারা দেশ সয়লাভ থাকলেও এবার বইয়ের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষকরা। গতবার থেকে এবারের মানটা ভালো, কাগজটাও ভালো, ছাপাগুলো সুন্দর স্পষ্ট হয়েছে। আমরা একটা আশার আলো দেখছি এবং আমাদের শিক্ষার্থীদের জন্য এটা একটা ইতিবাচক দিক হবে। এবছর প্রাথমিক ও মাধ্যমিকে 4.5 কোটি শিক্ষার্থীর জন্য 40,15,00,000 বই বিতরণের লক্ষ্য সরকারের। সেখানে কেবল 6 কোটি বই নিয়ে বছর শুরু হলো। এবার জুলাই বিপ্লবের গ্রাফিতিও স্থান পেয়েছে পাঠ্য বইয়ে। শিক্ষার্থীর হাতে হাতে নতুন বই, নতুন শ্রেণীর নতুন এই বই তাদের পড়াশোনায় যোগ করবে বাড়তি আনন্দ এবং উৎসাহ। যেসব বই পাওয়া এখনো বাকি তাও যেন দ্রুততম সময়ের মধ্যে দেওয়ার ব্যবস্থা করে সরকার, সেই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের। নানা সীমাবদ্ধতার কারণে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে সকল বই বিতরণ না করতে পেরে দুঃখ প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। বুধবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করেন তিনি। বইয়ের সংখ্যা বেড়েছে এবং
যে সময় থেকে শুরু করা হয়েছে তখন সময় খুব কম ছিল, তার মধ্যে আবার অনেক পরিমার্জন করতে হয়েছে। এনসিটিবি চেয়ারম্যান বলেন, প্রতি বছর বই উৎসবের নামে অপচয় করা হয়েছে, সে পথে এবার হাঁটেনি অন্তর্বর্তী সরকার। জানুয়ারি মাসের 1 তারিখে বইয়ের নামে যে উৎসবের নামে যে অপচয় হয়েছে সেটি লক্ষ্য করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছেন যে উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। 5 জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি বই, 10 জানুয়ারির মধ্যে মাধ্যমিকের 8টি এবং 20 জানুয়ারির মধ্যে শতভাগ বই দেয়া হবে বলে জানিয়েছে এনসিটিবি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। দেশে ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে কমতে শুরু করেছে। কমে এসেছে নতুন করে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর ঘটনা। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী সারা দেশে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন 84 জন এবং মারা গেছেন 2 জন। এদিন হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে 2 সিটি কর্পোরেশন সহ ঢাকা বিভাগে রয়েছেন 53 জন, ময়মনসিংহে 1 জন, চট্টগ্রামে 21 জন, খুলনায় 3 জন, রাজশাহী বিভাগে 2 জন এবং বরিশাল বিভাগে 13 জন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা ইস্যুতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হওয়ার শঙ্কা নেই। তাকে ফেরত নেবার প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক দুটোই একসাথে চলবে। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমে তিনি আরও বলেন, নতুন বছরে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ। রাখাইন পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে কাজ করে যাবে সরকার। সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই। জানুয়ারির মধ্যে হয়ে যাবে। আমি আশা করি সব রিপোর্ট এখন আসেনি, কিন্তু আসার পথে আছে। আমি আশা করি যে খুব তাড়াতাড়ি এই আমাদের পজিশন জানাতে পারবো এবং তারা তাদের রিপোর্ট পাবলিশ করতে পারবে। গত 6 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে গত ডিসেম্বরে, যা প্রায় 32,500 কোটি টাকা। আর 2024-এ মোট প্রবাসী আয় এসেছে প্রায় $27 বিলিয়ন। গত 5 আগস্টের পর রেমিটেন্সের প্রবাহ ধারাবাহিকভাবেই বাড়তে দেখা গেছে। 5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আর্থিক খাতের অনিয়ম বন্ধ হওয়ায় এই ধারাবাহিকতা অব্যাহত থাকার প্রত্যাশা সকলের। বিস্তারিত জানাবেন আতাউর নিয়ন। আওয়ামী সরকারের 15 বছরে অর্থ আত্মসাৎ ও পাচারের কারণে আস্থা হারায় রেমিটেন্স যোদ্ধাদের। নানা সংকটে অন্যান্য দেশ তাদের মুদ্রার মান কমালেও ধরে রাখা হয় টাকার দাম। এ কারণে বেশি দামের আশায় রেমিটেন্স চলে যায় খোলা বাজারে। এতে টান ধরতে শুরু করে রিজার্ভে। পরে ডলার ও রিজার্ভ সংকট কাটাতে ঋণ নেওয়া হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে। আর এই জন্য ডলার মূল্যবৃদ্ধি সহ মানতে হয় বেশ কিছু শর্ত। তাই বাধ্য হয়েই বাড়ে ব্যাংক খাতে ডলারের দাম, সাথে অতিরিক্ত প্রণোদনা দেওয়া হয় প্রবাসীদের। এতে কিছুটা ঘুরে দাঁড়ায় রেমিটেন্স আয়। বাংলাদেশ ব্যাংকের একের পর এক সিদ্ধান্তে 2023-এর শেষের দিক থেকে রেমিটেন্স প্রায় $200 কোটি আসতে শুরু করে। কিন্তু সেই প্রবাহ জুলাই ছাত্র আন্দোলন শুরু হলে মাথা থুবড়ে পড়ে। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাতে ক্ষুব্ধ হয়ে ঘোষণা দিয়ে রেমিটেন্স পাঠানো বন্ধ করে প্রবাসীরা। এতে জুলাই আগস্ট মাসে এ আয় অনেকটাই কমে যায়। পরে 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হলে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ফলে নতুন সরকারের সহায়তায় ব্যাংকিং খাতে বাড়ে রেমিটেন্স আয়। আর বিমানবন্দর সহ সব জায়গায় বিশেষ সুবিধা চালু করা হয় রেমিটেন্স যোদ্ধাদের জন্য। এরই ধারাবাহিকতায় এবার নতুন রেকর্ড গড়ল রেমিটেন্স। ডিসেম্বরের শেষে ব্যাংকিং খাতে আয় এসেছে $264 কোটি, যা 123 টাকা প্রতি ডলার ধরে প্রায় 32,500 কোটি টাকা। গত 6 বছরের মধ্যে সর্বোচ্চ আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছর রেমিটেন্স এসেছে প্রায় $27 বিলিয়ন। আর এই আয় 2023 সালে ছিল প্রায় $22 বিলিয়ন। ব্যাংক ও আর্থিক খাতের সব অনিয়ম ও দুর্নীতি আগামীতে বন্ধ করে এবং অপরাধকারীদের শাস্তি নিশ্চিত হলে রেমিটেন্স আয়ের এর ধারা অব্যাহত থাকার প্রত্যাশা সকলের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। সিদ্ধান্ত নেয়ার 1.5 মাস পর নিউমনি কন্টেইনার টার্মিনালে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগের অবস্থান থেকে সরে এলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পদ্ধতি ও প্রক্রিয়াগত জটিলতার কারণে আপাতত বিদ্যমান অপারেটরই কাজ চালাবে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান। সদ্য বিদায়ী বছরে চট্টগ্রাম বন্দর রেকর্ড 32,75,000 TEUS কন্টেইনার ও প্রায় 12,40,00,000 টন কার্গো হ্যান্ডলিং করেছে।
আগামীতে বন্দরের সক্ষমতা আরও বাড়াতে শতভাগ অটোমেশনে যাচ্ছে। সেই সঙ্গে সবচেয়ে বড় মেগা প্রকল্প বে টার্মিনালের চ্যানেল খনন ও স্রোতরোধী প্রাচীর নির্মাণ করতে মার্চেই চুক্তি স্বাক্ষর হচ্ছে বিশ্ব ব্যাংকের সঙ্গে। আরও জানাচ্ছেন হাজেরা সুলি। 2024 সালের জুলাই আন্দোলনকে ঘিরে সাধারণ ছুটি, ইন্টারনেট শাটডাউন সহ নানা প্রতিকূলতায় সংকটে পড়েছিল চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগেও ব্যাহত হয় পণ্য ডেলিভারি। সবকিছু ছাপিয়ে বন্দরের ইতিহাসে 2024 সালে রেকর্ড 32,75,627 টুয়েস কন্টেনার হ্যান্ডলিং করেছে, যা গেল বছরের তুলনায় 2,25,000 একক বেশি। এতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 7.5%। রেকর্ড হয়েছে কার্গো হ্যান্ডলিংয়েও। সব মিলিয়ে গেল বছরের চেয়ে প্রায় 1,000 কোটি টাকার রাজস্ব আয়ও বেড়েছে, যাতে আয় হয়েছে প্রায় 5,055 কোটি টাকা। আমরা এই বছর 3.27 মিলিয়ন টিইউস কন্টেনার হ্যান্ডেল করেছি, যা ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে। একইভাবে 123 মিলিয়ন মেট্রিক টন অফ কার্গো হ্যান্ডলিং করেছে, সেটাও সম্পূর্ণভাবে ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে। সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি প্রযুক্তি প্রয়োগ ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় এই অর্জন, বলছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। এতে কমেছে জাহাজের অপেক্ষার সময় ও গড় অবস্থান কালও। বন্দরের দক্ষতা ও সক্ষমতা আরও বাড়াতে পূর্ণাঙ্গ অটোমেশনে জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এনবিআর করছে এবং আমরাও ম্যারিটাইম সিঙ্গেল উইন্ডো করতে যাচ্ছি, পোর্ট সিঙ্গেল উইন্ডো। এইটা করে আমরা ইনশাল্লাহ 100% যদি অটোমেশনে চলে যেতে পারি, তাহলে আমরা ইন্টারন্যাশনাল যে পোর্টের যে স্ট্যান্ডার্ড, এটা অর্জন করতে সক্ষম হব। বছর শেষে অর্জন ও আগামীর পরিকল্পনা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে বন্দর চেয়ারম্যান জানান, আগামী 2 থেকে 3 বছরে কন্টেনার হ্যান্ডলিং বাড়বে 2 থেকে 3 মিলিয়ন। এজন্য আমদানি রফতানি কার্যক্রমকে গতিশীল রাখতে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। এসব বিষয় বিবেচনায় মেগা প্রকল্প বে টার্মিনালের নির্মাণ 2028-এ শেষ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। বে টার্মিনালের চ্যানেল খনন ও স্রোতরোধী প্রাচীর নির্মাণ করতে বিশ্ব ব্যাংকের সঙ্গে $650 মিলিয়ন চুক্তি হচ্ছে এপ্রিলেই। তবে পদ্ধতি ও প্রক্রিয়াগত জটিলতার কারণে আপাতত বন্দরের সবচেয়ে বড় ও লাভজনক কন্টেনার টার্মিনাল এনসিটিতে অপারেটর নিয়োগে উন্মুক্ত দরপত্র হচ্ছে না বলে জানান বন্দর চেয়ারম্যান। ওপেন টেন্ডারে গেলে এটা পার্টিসিপেটরি হতে হবে, কম্পিটিটিভ হতে হবে, ইনডিসক্রিমিনেটরি হতে হবে এবং এটা ওপেন হতে হবে। ঠিক আছে, তো ওই বিষয়গুলো আমরা বিবেচনায় রেখে এটার যে পরিবর্তন আনার দরকার, সেই পরিবর্তনের প্রস্তাবটা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তো মন্ত্রণালয় যখন আমাদেরকে অনুমোদন করে দিবে, আমরা ওটিএমে চলে যাব। বন্দরের সক্ষমতা না বাড়লে দেশের বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে মন্তব্য করে বলেন, অগ্রাধিকার প্রকল্প হিসাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষর করা হবে শিগগিরই। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের কন্ট্রাক্টটা ইনশাল্লাহ হয়ে যাবে মার্চ এপ্রিলের দিকে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। রাজুকের আলমারি থেকে প্লট বরাদ্দের ফাইল গায়েব কিংবা আসল মালিকের ছবি পরিবর্তন করে নকল ছবি বসিয়ে নথি জালিয়াতির মাধ্যমে অন্যের কাছে প্লট বিক্রি, এভাবেই রাজুকের কর্মকর্তা কর্মচারীদের একটি চক্র শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেছে রাজুকও। বিস্তারিত জানাবেন মাঝার মাহবুব। মালিক প্লট বুঝে নেননি বা মারা গেছেন এমন অনেকের ফাইল উধাও হয়ে গেছে রাজুকের আলমারি থেকে। অনেকের ছবি পরিবর্তন ও নথি জালিয়াতি করেও ওই প্লট বিক্রি করে দেওয়া হয়েছে অন্য কারো কাছে। এমন নথি জালিয়াতির অনুসন্ধানে রাজুক কার্যালয়ে আসে দুদকের বিশেষ টিম। মূলত 2001 সালে রাজুকের পূর্বাচল উপশহর প্রকল্পে মোট 15,000 প্লট বরাদ্দের দরখাস্ত আহ্বান করা হয়। এর মধ্যে 48 বছরের বেশি বয়সী প্রবাসীদের জন্য লটারির ভিত্তিতে বরাদ্দ করা হয় 3,000 প্লট। 2003 সালে প্লটের বরাদ্দপত্র হাতে পান প্রবাসীরা, কিন্তু হস্তান্তর প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় হতাশ হয়ে পড়েন অনেক প্রবাসী। অনেকে দেশে ফিরেও বুঝে নেননি প্লট, আর এ সুযোগেই প্লট বিক্রি করে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজুকের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। এমন কয়েকজন প্রবাসীর নথি সূত্র ধরে বুধবার রাজুকের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি বিশেষ টিম।
এ সময় সংশ্লিষ্ট শাখা থেকে তদন্তের জন্য কিছু নথি সংগ্রহ করা হয়েছে বলে জানায় দুদক টিম। প্রাথমিকভাবে অভিযানে এসে আমরা কিছুটা সত্যতা পাইছি, আর কিছু রেকর্ডপত্র আমরা চেয়েছি পরিচালক মহোদয়ের কাছ থেকে। তো আমরা ওগুলা যাচাই বাছাই করে আমরা প্রতিবেদন কমিশনে দেব। তবে 5 আগস্টের পর কাজে যোগদান করেছেন জানালেও রাজুক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে এমন অভিযোগ অসত্য নয় বলে স্বীকার করেন নথির দায়িত্বে থাকা কর্মকর্তা। জানান যথাযথ প্রমাণ পেলে ব্যবস্থা নেবেন তারা। এখানে কি দালাল চক্র কোনো পেয়েছেন আপনি, বা এই ধরনের কোনো ব্যবস্থা না? আমার নলেজ আসছে যে অনেক দালাল এখানে কাজ করেছে, অতীতেও করেছে। শোকজ করা, এখান থেকে বদলি করা, জড়িত বড় গ্রস যাদের অপরাধ, যেমন একটা তো বলছে মারা গেছে, তাকে পাওয়া গেল না। আরেকজন যাদেরটা হয়েছে কার কতটুকু দায় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিয়ে অলরেডি ব্যবস্থা চলছে। এখন পর্যন্ত রাজুকের সকল নথিপত্র কাগজে কলমেই সংরক্ষণ করা হয়। তাই শিগগিরই অনলাইন কার্যক্রম চালু হলে জালিয়াতি নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে জানান কর্মকর্তারা। মাজহার মাহবুব, এখন, ঢাকা। নতুন বছরে জুলাই গণহত্যার বিচারের সঙ্গে রাষ্ট্র সংস্কার, নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের অগ্রাধিকার থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে। আগে যেটা বলেছি তিনটা, একটা হচ্ছে বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ ডেভেলপ করা। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে পথচারীদের উপর ট্রাক নিয়ে ভয়াবহ হামলায় অন্তত 10 জন নিহত এবং 30 জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় ভোর 3টার কিছু পরে শহরটির বারবন স্ট্রিটে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় হামলাকারী প্রথমে ইচ্ছাকৃতভাবে প্রচণ্ড ভিড়ের মধ্যে পথচারীদের ওপর ট্রাক তুলে দেন। পরে গাড়ি থেকে নেমে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই হতাহত হন অনেকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। যদিও ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী গাড়ি চালক। খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের পরপরই ভয়াবহ এই হামলার ঘটনাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে নিউ অরলিন্স সিটি কর্তৃপক্ষ। শেষ করছি শান্তবাজার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যারা জনগণকে ভয় পায় তারাই নির্বাচনে বাধা দিচ্ছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমান। নেতা কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান। যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। স্কুলে স্কুলে বই দেয়া শুরু, শতভাগ দিতে না পারায় দুঃখ প্রকাশ শিক্ষা উপদেষ্টার। এতদিন বই উৎসবের নামে অপচয় হয়েছে। বছরের প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন। ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। এবং বছরের প্রথম দিনই যুক্তরাষ্ট্রে পথচারীদের উপর ট্রাক নিয়ে হামলা। চালকের গুলিতে নিহত 10, আহত অন্তত 30। হামলাকারী পলাতক। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।